ওয়েলকাম টু অ্যানাদার সেগমেন্ট। সো এর পূর্ববর্তী সেগমেন্টে আমরা যেটা দেখেছি যে হচ্ছে আপনার আমাদের পারিপার্শ্বিক যে আবহাওয়া এবং জলবায়ুজনিত যে জেনেরিক যে বিষয়গুলো ছিল সেই জেনেরিক বিষয়গুলো, আবহাওয়া জলবায়ুর সাধারণ নিয়ামকগুলো এবং এই নিয়ামকগুলো কিভাবে পরিবর্তিত হয় একটি আরেকটির সাপেক্ষে, সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী সেগমেন্টে বোঝার চেষ্টা করেছি। এই নতুন সেগমেন্টটিতে আমরা প্রথমে আলোচনা শুরু করব একদম ডেডিকেটেডলি বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুজনিত বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। তো আবহাওয়ার বৈচিত্র্যময় কিছু স্থান, যেমন সবথেকে উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর, এবং এই জায়গাটা উষ্ণতম এই কারণ হচ্ছে এই এই একই জায়গায় নাটোরের লালপুরে সর্বনিম্ন বৃষ্টিপাতও হয়ে থাকে। আমাদের শীতলতম স্থান হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, শীতলতম স্থান। আর বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় হচ্ছে লালাখাল, এটার নাম হচ্ছে লালাখাল, জৈন্তাপুর, সিলেটের জৈন্তাপুরের লালাখাল নামক এলাকাটায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। এখন যদি আমরা শর্ট নোটসগুলো বা তথ্য সামারিগুলো দেখতে চাই, সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? এটি বাংলাদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনার মতো ঢাকার আগারগাঁও অর্থাৎ শেরেবাংলা নগর থানার অধীনস্থ আগারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মাস, এবং উষ্ণতম মাস যে মাসে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে সেটি হচ্ছে এপ্রিল মাস। শীতকালে বায়ুপ্রবাহের দিকটি কোনটি থাকে? সেটি হচ্ছে উত্তর পূর্বর দিক, শীতকালে বায়ুপ্রবাহের দিক। আর বাংলাদেশের জলবায়ু মোটামুটি হচ্ছে সমভাবাপন্ন জলবায়ু, মানে হচ্ছে দিনে রাতে এবং হচ্ছে আপনার গ্রীষ্ম এবং শীতকালে যেখানে আবহাওয়ার খুব বেশি মানে র্যাপিড কোনো পার্থক্য আসলে থাকে না সেই জায়গাটা। বাংলাদেশের গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। ঠিক আছে, এই তথ্যগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এগুলোর আলোকে দেখুন আমরা আরো কিছু তথ্য পড়ে ফেলি। তাহলে বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত নাটোরের লালপুরে, সেখানে কত বৃষ্টিপাত হয়? যেহেতু গড় যেখানে ছিল 203, সেখানে নাটোরের এই লালপুরে হয় 117.5 সেন্টিমিটার। আর লালাখালে, জৈন্তাপুরের লালাখালে বৃষ্টিপাত হয় প্রায় 37 সেন্টিমিটার। সিউজ। হ্যাঁ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ইংরেজি নাম যেটা বাংলাদেশ মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা বিএমডি। বর্তমানে বাংলাদেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে মোট 4টি। ঢাকাতে, রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, উত্তরবঙ্গের রংপুর এবং এদিকে আছে সিলেটে। বাংলাদেশের কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র এটি আছে মোট 12টি। বর্তমানে রাডার স্টেশন রয়েছে 5টি। আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র রয়েছে 2টি। বাংলাদেশের আবহাওয়া স্টেশন 35টি। ভূ উপকেন্দ্র মানে আপনার কৃত্রিম উপগ্রহের যে ভূ কেন্দ্র অর্থাৎ আপনার হচ্ছে ল্যান্ডিং স্টেশন হচ্ছে 4টি। রাঙামাটির বেতবনিয়া, গাজীপুরের তালিবাবাদ, মহাখালী এবং সিলেট। হ্যাঁ, নতুন আরো একটি স্থাপনের ব্যাপারে কথা চলছে, ওগুলো একটু খোঁজ খবর রাখবেন, সাম্প্রতিক তথ্য তোগুলো আসে কিনা। বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় 1992 সালে। ঢাকা নগরীর শব্দ দূষণের মাত্রা হচ্ছে 115 থেকে 170 ডিবি। ডিবি মানে হচ্ছে ডেসিবেল, ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতার একক। বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা, গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার, আর বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26.01 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে বার্ষিক গড় তাপমাত্রা। ওকে, এখন দেখি আমরা এই অংশগুলো থেকে বিগত বছরে কেমন ধরনের প্রশ্নগুলো হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ডে বিশ্বের যে ধনী দেশগুলো যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসগুলো সব থেকে বেশি নিঃসরণ করে, যে দেশগুলোতে শিল্প কলকারখানাগুলো বেশি, সেই দেশগুলো যারা জলবায়ু পরিবর্তনের সব থেকে ঝুঁকিতে আছে, সেই দেশগুলোর, দরিদ্র দেশগুলোর জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড নামক ট্রাস্টে $100 বিলিয়ন দেওয়ার তারা হচ্ছে অঙ্গীকার করেছে। হ্যাঁ, এবং মানে কপ যে সম্মেলনগুলো হয়, সব কপ সম্মেলনগুলোতেও কিন্তু এই দেনা পাওনা নেগোসিয়েশনগুলো নিয়ে কিন্তু আরো কথাবার্তা হয়ে থাকে। গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হবে? অবশ্যই গ্রিন হাউসের জন্য বাংলাদেশে কি হবে? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, এবং আমাদের যে নিম্নভূমি, উপকূলীয় যে নিম্নভূমি আছে, এই নিম্নভূমিটা আসলে কি হবে? নিমজ্জিত হবে। ওকে, বাংলাদেশের জলবায়ু কোন ধরনের? বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? বার্ষিক সর্বাধিক গড় বৃষ্টিপাত এটা হচ্ছে সিলেটে রেকর্ড করা হয়। সিলেট স্টেশনে হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন দেখুন পিএসসি কর্তৃক গৃহীত অন্যান্য পরীক্ষায় এই অংশটি থেকে আর কি কি প্রশ্ন এসেছে। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল। ঘূর্ণিঝড় মৌরা বাংলাদেশে কবে আঘাত এনেছিল?
30 মে 2017। দেখুন বিভিন্ন সময়, যেমন কিছুদিন আগে আমরা দেখলাম ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানলো। তো এরকম আপনি যখনই পরীক্ষা দিবেন সমসাময়িক হচ্ছে সর্বশেষ যে ঘূর্ণিঝড়টা আসলে বাংলাদেশে আঘাত হানে, মোটামুটি মেজর যে মানে ঘূর্ণিঝড়গুলো আসে, সাইক্লোন আসে বা হচ্ছে আপনার ঘূর্ণিঝড় আসে, যেগুলোর জন্য সতর্কতা সংকেত দেওয়া হয়, সেগুলো সংগঠনের ডেটটা মনে রাখতে পারেন চাইলে। পূর্বের বেশি পুরাতন জিনিসগুলো মনে রাখার দরকার নাই। অত্যাধিক প্রলয়ঙ্কারী কোনো ঝড় যদি হয় সেগুলো মনে রাখতে হয়, যেমন সিডর, আইলা, এগুলো মনে রাখতে পারেন আপনি। ঠিক আছে। বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয় কোথায়? কারণ কি? কারণ হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় কম। বাংলাদেশের জলবায়ুর নাম একটু আগের পেজেও দেখেছি, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন ঢাকার কোথায় অবস্থিত? গাজীপুরের বেতবুনিয়াতে অবস্থিত। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন অনেকেই পারে না। আবহাওয়াকে অনেকে ভাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নো, আবহাওয়া অধিদপ্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত। প্রতিরক্ষা, আমাদের ডিফেন্স মিনিস্ট্রি কিন্তু আবহাওয়া অধিদপ্তরকে কন্ট্রোল করে। বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল, শীতলতম জানুয়ারি। বার্ষিক গড় বৃষ্টিপাত আমরা জানি 203 সেন্টিমিটার। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? নাটোরের লালপুর। সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল এটা। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায়? লালাখাল, সিলেটের জৈন্তাপুরে অবস্থিত। শীতলতম মাস জানুয়ারি, উষ্ণতম এপ্রিল। বার্ষিক গড় তাপমাত্রা 26.01 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুর, এজন্য এখানে গরম। ভূপগ্রহ কেন্দ্র আমার হচ্ছে স্যাটেলাইট কেন্দ্র কয়টা? 4টি। বাংলাদেশের প্রথম ভূপগ্রহ কেন্দ্রটি কত সালে স্থাপিত হয়? এটা হচ্ছে 1975 সালে স্থাপিত হয়। বাংলাদেশের মধ্যে নিম্নের কোন স্থানে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় আঘাত হানে? আমাদের দ্বীপ জেলা ভোলাতে। ভোলা সবচেয়ে ভালনারেবল। ভৌগোলিক অবস্থানের দিক থেকে নিচের কোনটি বাংলাদেশের জন্য প্রযোজ্য? বাংলাদেশ 88 থেকে 92 ডিগ্রি পূর্ব এবং 20.34 থেকে 26.38 উত্তর দাগিম, এই দুটো জিনিসই কিন্তু সত্য ছিল। এই জন্য পরীক্ষায় অনেক সময় এরকম অপশন আসে, বিসিএস চলে এসেছিল, দুটোই সঠিক উত্তর। হ্যাঁ, আলাদা করে কিন্তু তখন একটা দেওয়া যাবে না, সব জিনিস স্কিপ করে যাওয়া বেটার। সঠিক মার্ক দিলে সবাই সেম মার্ক পেয়ে যাবেন। জলবায়ু পরিবর্তনের নিয়ামক, দেখেন জলবায়ুর নিয়ামক কি? জলবায়ুর যে নিয়ামকগুলো আছে তার মধ্যে প্রথমে আছে অক্ষাংশ। সূর্য কিরণের মাত্রা অক্ষাংশ ভেদে বিভিন্ন রকম হয়, অর্থাৎ সূর্যের তাপ পৃথিবীর সকল অঞ্চলে কিন্তু সমভাবে পতিত হয় না। দেখেন সূর্য কিরণ, নিরক্ষরেখার উপর সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। নিরক্ষরেখার উপর সূর্য সারা বছরই কি দেয়? লম্বভাবে কিরণ দেয়। আর নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণ আপনি যাবেন, যতই উত্তর বা দক্ষিণের দিকে আপনি যাবেন, সূর্য তত কি করতে থাকে? তির্যক ভাবে পড়তে থাকে। সূর্যটা কি হয়? তির্যক ভাবে পড়তে থাকে। এর ফলে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ উভয় মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। যত উত্তর দিকেই আপনি যান বা দক্ষিণ দিকে যান, নিরক্ষরেখা থেকে আপনার তাপমাত্রা ততই কমতে থাকবে। তাহলে অক্ষাংশ একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে দেখা দেয় জলবায়ুর। এরপর আছে উচ্চতা, অর্থাৎ সমুদ্র সমতল বা সমুদ্র পৃষ্ঠ থেকে কোন একটি স্থান কত উচ্চতায় আছে, এইটা খুব গুরুত্বপূর্ণ নিয়ামক। সমুদ্র সমতল থেকে যতই উপরে ওঠা যায়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় তাপমাত্রাটা ঠিক ততভাবেই কি হয়? সে হ্রাস পেতে থাকে। সাধারণত প্রতি 1000 মিটার, খুব গুরুত্বপূর্ণ, প্রতি 1000 মিটার উচ্চতায়, অর্থাৎ 1 কিলোমিটার উচ্চতায়, আপনি যত 1 কিলোমিটার উচ্চতার জন্য তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায়। সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতার জন্য তাপমাত্রা হ্রাস পায় 6 ডিগ্রি সেলসিয়াস করে। এই উচ্চতার পার্থক্যের কারণে দুটি জায়গা একই অক্ষাংশে অবস্থিত, কিন্তু তাদের সমুদ্র সমতল থেকে তাদের উচ্চতার কি আছে? পার্থক্য আছে। এই কারণে সেখানে জলবায়ু কিন্তু ভিন্ন হয়। যেমন দিনাজপুর এবং শিলং, এই দুটি জেলা কি একই অক্ষাংশে অবস্থিত, কিন্তু শিলং দেখা যায় কিন্তু তাদের উচ্চতার তারতম্যের কারণে তাদের জলবায়ু কিন্তু আলাদা। উচ্চতা বেশি হয় শিলংয়ে, কিন্তু দিনাজপুরের থেকে অনেক বেশি মাত্রায় বৃষ্টিপাত হয় এবং তাপমাত্রা কি হয়? কম হয়। ঠিক আছে। এরপর হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। জলভাগের অবস্থান কোন এলাকার জলবায়ুকে মৃদু ভাবাপন্ন করে, যেমন কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ার কারণে এখানকার জলবায়ু রাজশাহীর মতো জেলার জলবায়ুর তুলনায় অনেক বেশি মৃদু ভাবাপন্ন। সমুদ্র নিকটবর্তী এলাকার তাপমাত্রায় শীত এবং গ্রীষ্মে খুব বেশি পার্থক্য হয় না। আমরা এটাকে বলি সমভাবাপন্ন, যেটা এখানে মৃদু ভাবাপন্ন বলতেছি। মৃদু এবং সমভাবাপন্ন একই অনেকটা, মানে খুব মৃদু পার্থক্য দেখা দেয়। দিন এবং রাতেও তাপমাত্রার খুব আহামরি পার্থক্য থাকে না, আবার শীত গ্রীষ্ম তাপমাত্রার আহামরি পার্থক্য থাকে না। ঠিক আছে। এই ধরনের জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে। কিন্তু সমুদ্র উপকূল থেকে যত আমরা দূরে যাব, দূরবর্তী যত এলাকায় যাব, শীত গ্রীষ্ম উভয় চরম হয়, চরম ভাবাপন্ন আবহাওয়া।
গরমের সময় তীব্র গরম, শীতের সময় তীব্র শীত। যারা উত্তরাঞ্চলে রাজশাহী এই অঞ্চলে যারা আছেন, এই ক্লাস দেখছেন, আপনারা জানেন এই কথার মাহাত্ম্যটা আসলে কি। কারণ স্থলভাগ জলভাগ অপেক্ষা যেমন দ্রুত উষ্ণ হয়, আবার দ্রুত ঠান্ডাও হয়। এই জন্য গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তরে অর্থাৎ জলাভূমি থেকে যত দূরবর্তী জায়গায় যাবেন, অভ্যন্তর ভাগের এলাকা অত্যন্ত উত্তপ্ত থাকে দিনে, গ্রীষ্মকালে আবার শীতকালে প্রচন্ড শীত অনুভূত হয়। এই ধরনের জলবায়ুকে বলা হয় মহাদেশীয় বা চরম ভাবাপন্ন জলবায়ু। ঠিক আছে, ঋতুভেদে তাপমাত্রায় চরম লেভেলের পার্থক্য দেখা দেয়। এরপর আছে কি বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কোনো এলাকার জলবায়ুর উপর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো এলাকার উপর দিয়ে প্রবাহিত হলে সে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু যদি যায়, যেমন বাংলাদেশে বর্ষাকালে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু প্রবাহিত হয়, এই জন্য প্রচুর বৃষ্টিপাত হয়। আবার শীতকালে শুষ্ক মহাদেশীয় বায়ু প্রবাহিত হয়, এই কারণে বৃষ্টিপাত হয় না বললেই চলে। তাহলে বাংলাদেশে শীতকালে কেন বৃষ্টি হয় না? কারণ শুষ্ক মহাদেশীয় বায়ু প্রবাহিত হয়। আর আমার বর্ষাকালে কি হয়? প্রচুর জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তাহলে বায়ু প্রবাহের উপর ভিত্তি করে কিন্তু আমার কি হচ্ছে? জলবায়ু নিয়ন্ত্রিত হচ্ছে। এরপর আছে দেখুন সমুদ্র স্রোত। শীতল বা উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে উপকূল সংলগ্ন এলাকার বায়ু ঠান্ডা বা উষ্ণ হয়। যেমন উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী এলাকায় উষ্ণতা বৃদ্ধি পায়। আবার শীতল ল্যাব্রাডর স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে শীতল রাখে। তাহলে সমুদ্র স্রোতেরও কিন্তু কি আছে? জলবায়ুর উপর খুব জোরালো প্রভাব আছে। এরপর দেখেন পর্বতের অবস্থান। যে এলাকার জলবায়ুর কথা চিন্তা করি, সে এলাকায় পর্বত আছে কিনা, থাকলে সেটা কিভাবে আছে দেখেন। উচ্চ পার্বত্যময় এলাকা বায়ু প্রবাহের ফলে বাধা হলে এর প্রভাব জলবায়ুর উপর প্রভাবিত হয়। যেমন মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরে আড়াআড়িভাবে অবস্থিত হিমালয় পর্বতে বাধা পাওয়ায় বাংলাদেশ, ভারত এবং নেপালে প্রচুর বৃষ্টিপাত হয়। অপরদিকে শীতকালের দিকে মধ্য এশিয়ার শীতল বায়ু হিমালয় অতিক্রম করতে পারে না, তাই ভারত উপমহাদেশের জলবায়ু ইউরোপের মতো এত শীতল হয় না। ঠিক আছে, তাহলে পর্বতটা কি করতেছে? জলবায়ুটা নিয়ামকের ভূমিকা পালন করতেছে। এরপর হচ্ছে ভূমির ঢাল। কোন একটা জায়গার যে জায়গার কথা চিন্তা করছে সেখানে ভূমির ঢাল কতটুকু। সূর্য কিরণ উচ্চ ভূমির ঢাল বরাবর লম্বভাবে পতিত হলে সেখানকার বায়ু এবং ভূমি উত্তপ্ত বেশি হয়। তো ঢালের বিপরীত দিকে যদি সূর্য কিরণ হয় তখন কিন্তু কিছুটা তির্যকভাবে পড়ে, তখন সূর্যালো খুব কম পায়। তখন ধরেন এর যে ঢাল, সূর্য কিরণ ধরেন খুব কি সরাসরি পড়তেছে, তো এই পাশ কি হবে? অবশ্যই এই পাশ অতিরিক্ত কি হবে? আপনার উষ্ণ হবে, উত্তপ্ত হবে। কিন্তু ঢালের বিপরীত দিক যেটা, ধরেন এই দিকটা কিন্তু তুলনামূলক শীতল থাকবে। বনভূমির অবস্থান। আমরা জানি গাছপালা কি করে? প্রচ্ছদন প্রক্রিয়া, পাতার অতিরিক্ত পানি সে বের করে দিচ্ছে। তারপর বাষ্পীভবন, এর সাহায্যে কি বিজ্ঞানে পড়েছেন, বায়ু জলীয় বাষ্পপূর্ণ এবং ঘনীভূত বৃষ্টিপাত হয়ে বৃষ্টিপাত ঘটায়। তাছাড়া বনভূমি কি করে? ঝড়, তুফান, সাইক্লোনের গতিপথে বাধা দিয়ে কিন্তু একটা শিল্ড হিসেবে কাজ করে, প্রোটেকটিভ শিল্ড। এর শক্তি কমিয়ে দেয়। বনভূমিতে সূর্যালোক মাটিতে পৌঁছাতে পারে না, ফলে সেখানকার বায়ু তুলনামূলকভাবে কি হয়? শীতল হয়। ওকে, সো তাহলে আমাদের এই সেগমেন্টগুলো থেকে কেমন প্রশ্ন এসেছে, যদি এগুলো হোম প্র্যাকটিস, তারপর আমরা পড়ে ফেলি। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি ধীরে ধীরে ওজোন স্তর ক্ষতিকারী যে উপাদানগুলো আছে এগুলো যে আমাদের কমাতে হবে, এটা বলা হয়েছে কোন প্রোটোকল? এটা বলা হয়েছে পরিবেশ রক্ষাকারী মন্ট্রিয়াল প্রোটোকলে। কানাডার একটা শহর মন্ট্রিয়ালের মিটিংয়ে একটা প্রোটোকল, এই প্রোটোকলটা নেওয়া হয়। কোনটি জলবায়ুর উপাদান নয়? দেখেন উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ তিনটাই কিন্তু জলবায়ুর উপাদান। সমুদ্র স্রোত হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান না, অ্যান্সার হবে সমুদ্র স্রোত। নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? দ্রাঘিমা রেখা করে, উচ্চতা করে, সমুদ্র স্রোত করে, অক্ষরেখা কিন্তু করে না। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। পিএসসি কর্তৃক গৃহীত বিভিন্ন পরীক্ষায় কি এসেছে? জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের কোন উন্নয়নশীল দেশ সবচেয়ে ঝুঁকির মুখে আছে? বাংলাদেশ কিন্তু ক্লাইমেট ভালনারেবল যে ফোরাম, যে কান্ট্রিগুলো আছে, ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজ, এই দেশগুলোর যে ফোরাম, এটারও কিন্তু নেতৃত্ব স্থানীয় কিন্তু বাংলাদেশ থাকে। জাতিসংঘের তথ্য মতে আগামী 50 বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 3 ফুট বাড়লে বাংলাদেশের কত শতাংশ ভূমি পানির নিচে চলে যাবে? 17% জমি পানির নিচে চলে যাবে। তাহলে 1,47,570 বর্গ কিলোমিটার, এখান থেকে 17% হিসাব করেন, তাহলে চিন্তা করবেন, দেখবেন কত পাবেন। 2050 সালের মধ্যে এশিয়ার কত মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হবে? বলা হচ্ছে 50 কোটি মানুষ। এগুলো জাতিসংঘের বিভিন্ন ফোরকাস্ট। বায়ু প্রবাহিত হয়, বায়ু সবসময় উচ্চ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চল।
ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী কোনটি? ছোটবেলায় পড়েছি, সিএফসি গ্যাসগুলা, ক্লোরোফ্লোরোকার্বনগুলা সবচেয়ে বেশি দায়ী। ওজোন স্তর পৃথিবীকে নিচের কোন রশ্মি থেকে রক্ষা করে? অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে, ইউভি রে, হ্যাঁ, ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি, অতিবেগুনি। কোনটি জলবায়ুর উপাদান নয়? তাপমাত্রা, সমুদ্র থেকে দূরত্ব, বৃষ্টিপাত, সবগুলো পড়েছি। বায়ুর গতি, এটা হচ্ছে জলবায়ুর উপাদান নয়। কোন নির্দিষ্ট স্থানের সময়ের অবস্থাকে কি বলে? আবহাওয়া। জলবায়ু কিন্তু দীর্ঘ সময়। হ্যাঁ, সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় কোথায়? নিরক্ষরেখা বরাবর সারা বছর কে দেশে লম্বভাবে কিরণ দেয়। যেসব অঞ্চলে বায়ুর তাপমাত্রা শীত গ্রীষ্ম দিনরাত্রি তেমন পার্থক্য হয় না, তাকে আমরা কি বলি? সমভাবাপন্ন। আমরা পূর্বের সেগমেন্টও পড়েছি। মৃদু ভাবাপন্ন বা সমভাবাপন্ন এলাকা কোনটা? সাধারণত সমুদ্র তীরবর্তী অঞ্চল যেগুলা, কক্সবাজার, ধরেন আপনি বলবেন পটুয়াখালী, হ্যাঁ, এই অঞ্চলগুলা, কক্সবাজার। কোন বায়ুর প্রভাবে বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়? মৌসুমী বায়ুর প্রভাবে। বাংলাদেশের মহাদেশীয় বায়ু প্রবাহিত হয় কখন? শীতকালে। মহাদেশীয় বায়ু মানে হচ্ছে কন্টিনেন্টাল বায়ু। মহাদেশীয় বায়ুর প্রভাবে হচ্ছে বৃষ্টিপাত হয় না, ঠিক আছে। আর জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় বর্ষাকালে। উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে শীতল রাখে কোন সমুদ্র স্রোত? আমরা পড়েছি ল্যাব্রাডর, শীতল ল্যাব্রাডর স্রোত। এটা হচ্ছে কি রাখে? শীতল রাখে। কোন ধরনের মৃত্তিকা তাপ সংরক্ষণের জন্য উপযোগী নয়? মৃত্তিকা মানে মাটি, হ্যাঁ, প্রস্তর বা বালুকাময় মৃত্তিকারা কিন্তু তাপ রাখতে পারে না। যেখানে বালি ছিল তাপ কি করে রাখতে পারে না? তাপ সংরক্ষণ করে রাখতে পারে না, ছেড়ে দেয়। দিনে প্রচন্ড গরম এবং রাতে প্রচন্ড শীত এমন অঞ্চল কোনটা? মরু এলাকা। এই যে কারণে, কারণ দিনে প্রচুর হিট হয়, হিট হলেও আবার সে তাপ সংরক্ষণ করে রাখতে না পারে কারণে সে দ্রুত ছেড়ে দেয়, কারণ রাতেও প্রচন্ড শীত থাকে। এই জন্য মরু এলাকা কি? এটা বালুকাময় এলাকা বা পাথর প্রস্তরময় এলাকা। এই জন্য কোন নিয়ামকটির কারণে কোনো স্থানে সূর্যকিরণ তির্যক ভাবে পড়ে? অক্ষাংশের কারণে হচ্ছে তির্যক ভাবে পড়ে। মেরু অঞ্চলের বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত ভাগ মানুষের দুর্ভোগ? মিনিমাম, এটা এগুলো বিভিন্ন ফোরকাস্ট করা হয়েছে, এগুলো 40%। পৃথিবীর উষ্ণায়নের ফলে একবিংশ শতাব্দীর মাঝামাঝি মোট জনগোষ্ঠীর কত শতাংশ অধিবাসীর সরাসরি ভাগ্য বিপর্যয় দেখা দিবে? 20%, অলমোস্ট, মানে 5 ভাগে প্রতি 5 জন মানুষের 1 জন মানুষই সাফারার হবে। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকাল দীর্ঘতর হচ্ছে কোথায়? কোন অঞ্চলে গ্রীষ্মকাল? অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে গ্রীষ্মকাল দীর্ঘতর হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে বিশ্ব তাদের উৎপাদিত শস্যের বাড়তি অংশ কিভাবে ব্যবহার করবে? পশু খাদ্য হিসেবে ব্যবহার করবে, ঠিক আছে। দেখেন, পশু খাদ্য হিসেবে ব্যবহার করবে। এখন আলটিমেটলি বললো, এখানে ইস্যুটা কি বলেন তো? আলটিমেটলি সঠিক উত্তর কিন্তু এইটা, পরিবেশ শরণার্থীদের খাদ্য সহায়তা প্রদানে। এই কারণেই কিন্তু আমাদের মূল ইস্যুটা তৈরি হচ্ছে যে আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে বিশ্ব তাদের উৎপাদিত শস্যের বাড়তি অংশ, তাহলে অনেকেই পরিবেশ দুর্যোগজনিত কারণে শরণার্থী হয়ে যাবে, এবং শরণার্থীদের কারণে কি করতে হবে? তাদের যে উৎপাদনের যে অতিরিক্ত খাদ্য সেটা কিন্তু এভাবে ব্যবহার করতে হবে। এরপর দেখেন, তাহলে পরিবেশ শরণার্থীদের খাদ্য সহায়তা প্রদানে চলে যাবে, তাই না? বিশ্ব তাদের উৎপাদিত শস্যের বাড়তি অংশ এইভাবে চলে যাবে। পৃথিবীর আহ্নিক গতির কারণে নিচের কোনটি হয়? আহ্নিক গতির কারণে হয় ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস। নবম দশম শ্রেণীর জলবায়ু কি আমরা ভূগোল এবং জলবায়ুতে ওই চ্যাপ্টারে আপনি এটা পেয়ে যাবেন। সমুদ্র স্রোতের কারণ কি? বায়ু প্রবাহ একটা অন্যতম কারণ। বাতাসের তাপমাত্রা যদি হ্রাস পায়, তাপমাত্রা যদি কমে যায়, সেক্ষেত্রে আর্দ্রতা কি হয়? আর্দ্রতা অবশ্যই বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা খুব কমন কোয়েশ্চেন। তো এই সংক্রান্তগুলো কিন্তু আমরা দেখে ফেলেছি। এখন আসেন আবহাওয়া এবং জলবায়ুর যে নিয়ামক সমূহের সেক্টর ভিত্তিক, খাত ভিত্তিক যে প্রভাবগুলো আছে, সেই প্রভাবগুলো আসলে কেমন, এগুলো অধিকাংশ আসলে আপনারা নিজেরা পড়বেন। মূল পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, আমরা একটু বোঝার চেষ্টা করি। আসেন, বিশেষজ্ঞদের মতে মানুষের আদি বাসভূমি ছিল কোনটা? এশিয়া মহাদেশ। মানুষ যখন এক মহাদেশ হতে এক দেশ হতে অন্য দেশে বসবাসের জন্য গমন করে, তখন সেটাকে বলা হয় অভিবাসন। হ্যাঁ, অভিবাসন। অভ্যন্তরীণ আঞ্চলিক অভিবাসন নির্ভর করে দুটি অবস্থানের উপর, এক হচ্ছে উপনিবেশিক গমন, একটা হচ্ছে জনসংখ্যার চাপ। এখন আরেকটা আছে যুদ্ধর কারণে যখন মানবিক সংকট দেখা দেয়, তখনও মানুষ কিন্তু অভিবাসী হয়ে যায়। হ্যাঁ, অভিবাসনের স্বাভাবিক ফলাফল কি? জনসংখ্যার বন্টন হয়, এক জায়গায় জনসংখ্যা কমে এক জায়গায় বেড়ে যায়। অভিবাসনের একটি সহায়ক প্রক্রিয়া হচ্ছে জনসংখ্যার পরিবর্তন, মাত্রই তো পড়লাম এটা আমরা। যেসব কারণে মানুষকে পুরাতন বাসস্থান পরিত্যাগ করে অন্য স্থানে যেতে বাধ্য করা হয়, সেগুলোকে বলা হয় উৎসস্থলের ধাক্কা। যেমন জলবায়ু পরিবর্তনের কারণে কোনো একটা জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেই কারণে হয়তো একজন কি হইতে পারে? অভিবাসী হইতে পারে। কেউ আর উন্নততর জীবনের জন্য অভিবাসী হতে পারে। কেউ যুদ্ধ বিগ্রহের ফলে মানবিক সংকট, তার জীবন যখন হুমকির মুখে পড়ে, তখনও কিন্তু সে অভিবাসী হতে পারে, ঠিক আছে। আচ্ছা, স্থান ভেদে অভিগমনকে ভাগ করা হয় দুই ভাগে, এক হচ্ছে অভ্যন্তরীণ, এক হচ্ছে আন্তর্জাতিক, ঠিক আছে। এখন দেখেন, কখনো রাজনৈতিক চাপে, কখনো সামাজিক অর্থনৈতিক চাপে, কখনো যদি কোথাও সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ হয়, বা সাম্প্রদায়িক বৈষম্য থাকে,
বা যুদ্ধের কারণে কেউ যদি অভিগমন করে তখন সেটাকে বলা হয় বলপূর্বক, ফোর্সফুল মাইগ্রেশন। ঠিক আছে? আচ্ছা, বলপূর্বক অভিগমনের ফলে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে আগমন করে এবং স্থায়ীভাবে আবাস স্থাপন করে তাদেরকে বলা হয় উদ্বাস্তু বা রিফিউজি। ঠিক আছে? যেমন বাংলাদেশে থাকা রোহিঙ্গারা, তারা কিন্তু রিফিউজি। যারা সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে বলা হয় শরণার্থী। আমরা এখনো রোহিঙ্গাদের শরণার্থী বলতেছি, যে তারা হয়তো তাত্ত্বিকভাবে তাদের শরণার্থী বলে, যে তারা যদি সুযোগ থাকে হয়তো প্রত্যাবর্তন করবে। তো আদতে যারা বাস্তবতা নিয়ে কাজ করে তারা কিন্তু ফিল করে যে না, ওরা হয়তো ওদের সামগ্রিকভাবে সম্পূর্ণ প্রত্যাবর্তন কিন্তু অনেক কঠিন হবে। এই জন্য অনেক সময় তাদেরকে রিফিউজিও অনেকে বলে ফেলে। হ্যাঁ, এনিওয়েজ, গ্রামে কর্মসংস্থানের অভাব থাকায় মানুষ শহরাঞ্চলে অভিবাসনে বাধ্য হচ্ছে। এটা কারণ অর্থনৈতিক অভিবাসন। এটা তাহলে অভিবাসনের প্রকার 4 ধরনের। এক হচ্ছে আদি, এক হচ্ছে আধুনিক, এক হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে অভ্যন্তরীণ আঞ্চলিক। ঠিক আছে? এই কয়েকটা টাইপ আছে। এরপর আমরা দেখি কৃষিখাতে কি প্রভাব পড়তে পারে জলবায়ু। কৃষিকাজের ভৌগোলিক নিয়ামককে ভাগ করা হয় 3 ভাগে। এক হচ্ছে প্রাকৃতিক, অর্থনৈতিক, আর একটা হচ্ছে সাংস্কৃতিক। কৃষির প্রাকৃতিক নিয়ামকগুলো কি দেখেন, জলবায়ু, কোন একটা জায়গায় জলবায়ু কেমন, সেই জায়গার মাটি কেমন এবং ভূপ্রকৃতি কেমন, ওটা কি পাহাড় আচ্ছাদিত অঞ্চল, নাকি ওইটা কি প্লাবন সমভূমি অঞ্চল, নাকি ওইটা কোনো সোপান, না কোনো উপত্যকা, অর্থাৎ আপনার ভূপ্রকৃতিটা, জিওমরফোলজিটা খুব গুরুত্বপূর্ণ। কৃষিকাজ মূলত নির্ভর করে জলবায়ুর উপর। জলবায়ুর বিভিন্ন উপাদান নির্ভর করে কৃষির উপর, যেমন কৃষির উত্তাপ, বৃষ্টিপাত, আর্দ্রতা, এই জিনিসগুলোর উপর। তাহলে শস্য উৎপাদনের জন্য প্রধান উপাদান কি? মৃত্তিকা বা মাটি। মাটি না থাকলে তো কিছুই হবে না। এরপর দেখেন ইন্ডিভিজুয়াল বিভিন্ন শস্যের কথা আমরা বলেছি। ধান চাষের জন্য গুরুত্বপূর্ণ জলবায়ুর প্রভাব। একই রকম ভাবে ধান চাষ সবচেয়ে বেশি উপযোগী কোথায়? নদীর যে বদ্বীপগুলা এবং নদী উপত্যকা, এই অঞ্চলগুলাতে কি ধান চাষ সব থেকে বেশি উপযুক্ত। ঠিক আছে? ধান চাষ সবচেয়ে বেশি উপযুক্ত এখানে। ধরেন গম, একই রকম ভাবে গম বেশি গুরুত্বপূর্ণ কি? উত্তাপ, তাপমাত্রা এবং বৃষ্টিপাত, এই দুইটা জিনিস গমের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং গম চাষের জন্য প্রয়োজন হয় সমতল ভূমি। ঠিক আছে? আখ চাষ একই রকম ভাবে, আখ চাষের জন্য দরকার একটু উত্তপ্ত অঞ্চল। সাধারণত প্রয়োজনীয় তাপমাত্রা হচ্ছে 19 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত প্রয়োজন হয় 150 থেকে 250 সেন্টিমিটার। পাট চাষের জন্য দরকার দোআঁশ মাটি, নদী অববাহিকার পরিযুক্ত দোআঁশ মাটি। এগুলো কিন্তু বাংলাদেশের কৃষির মধ্যেও কিন্তু এগুলো চলে আসতে পারে। চার জন্য লাগে উষ্ণ এবং আর্দ্র জলবায়ু। অপটিমাম টেম্পারেচার, অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। 250 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয় এবং দোআঁশ মাটিতে, উর্বর লৌহ এবং জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটিতে এই উৎপাদনটা সব থেকে ভালো হয়। এরপর দেখেন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার আছে পর্যটনের জন্য। এগুলা স্বাভাবিক প্রাসঙ্গিক জিনিস, এগুলো আপনারা দেখে নেবেন। বৃহৎ শিল্প, মৎস্য দেখি। মৎস্যর জন্য যেমন 2টা উৎস, একটা অভ্যন্তরস্থ জলাশয় বা অভ্যন্তরীণ জলাশয়, আর হচ্ছে সমুদ্র। হ্যাঁ, মৎস্যের মানে প্রকারভেদ আছে, এগুলো আমাদের জন্য তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। বাট পরিবেশের যদি প্রভাব নিয়ে যদি আমরা চিন্তা করি, বিভিন্ন জিনিসপত্রগুলো চলে আসে। যেমন এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী, এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেসব মৎস্য সমুদ্রের গভীরে বসবাস করে তাদেরকে বলা হয় ডেমার্সাল মৎস্য, আসতে পারে এগুলা। ঠিক আছে? মাছ চাষ কার্য চালায় ফুলকার সাহায্যে। বাগদা চিংড়ি চাষ করা হয় লোনা পানিতে। মানে এগুলো পরিবেশের সাথে নিবিড়ভাবে জড়িত, তো এই জন্য কৃষির এই অংশটা এখানে আমরা জড়িত অ্যাড করে দিতে পারি। বাংলাদেশের কৃষি প্রধান কোন প্রকার? ধান প্রধান, নিবিড়, স্বয়ংভোগী। এটা হচ্ছে বাংলাদেশের কৃষির প্রকারভেদ। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? এটা 80-র দশক থেকে। বিশ্বব্যাংকের অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে দেওয়ার কথা? 30%। যদিও এখন এই সকল ফান্ড মানে ডিসবার্সমেন্ট হচ্ছে না। চা চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন? 250। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পূর্ব শর্ত কি? অবশ্যই শিল্পায়ন হইতে হবে। এগুলো আপনাদের পড়ার জিনিস। পাটকল, হ্যাঁ, তারপর তুলা, গ্রিন হাউস গ্যাসের জন্য বাংলাদেশে কি হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। নিচের কোন আপদ বা হ্যাজার্ডটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? বায়ু দূষণ বা এয়ার পলিউশন। এই জন্য এটা শুধু রিটেনের জন্য কিন্তু বেশ ভয়াবহ লেভেলে গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে? বলপূর্বক অভিগমনের ফলে যারা কোনো স্থানে আগমন করে এবং স্থায়ীভাবে বসবাস করে তাদেরকে বলা হয় উদ্বাস্তু বা রিফিউজি। বলপূর্বক অভিগমনের ফলে যারা সাময়িকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মনে করা হচ্ছে এখান থেকে আবার তারা চলে যাবে, তাদেরকে বলা হয় শরণার্থী। এক্সপেকটেশন আছে যে তারা যেখান থেকে কি উচ্ছেদ হয়েছে তারা সেখানে পুনরায় গমন করবে, তাদেরকে বলা হয় শরণার্থী। কোন ধরনের অভিগমনের জন্য তথ্য যাচাই করা প্রয়োজন হয়? অবশ্যই আন্তর্জাতিক। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, লোক মুখে শুনে আন্তর্জাতিক অভিগমন করলে কিসের দ্বারা বাধাগ্রস্ত হবেন আপনি? আইনের দ্বারা। এই প্রশ্নগুলোকে আপনারা নিজেরা আলটিমেটলি একটু দেখবেন। ঠিক আছে? তাহলে আপনাদের দেখার বিষয়। তাহলে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলো কি, আমরা এইদিকে যদি একটু নজর দেওয়ার চেষ্টা করি, এটা বেশ প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলো কি? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হিসেবে আমরা জানি এখানে আছে
যে বৈশ্বিক উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, তাই না? ক্লাইমেট চেঞ্জের মেইন কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে দুইটা, একটা হচ্ছে কিছু মানে আমাদের ন্যাচারাল কারণ, একটা হচ্ছে আমাদের কি মানুষ সৃষ্ট কারণ বা মানুষ সৃষ্ট কারণ, তাই তো? ওই জিনিসগুলো কি দেখেন, প্রাকৃতিক কারণের মধ্যে কি আছে? অক্ষরেখার পরিবর্তন বা হচ্ছে মহাসাগরীয় পরিবর্তন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সূর্যরশ্মি, এগুলো তো আর মানুষের নিয়ন্ত্রণে না, তাই না? এগুলো ডিভাইন ফোর্স, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসলে মানুষ তো সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। আর দেখেন গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারটা কি, বর্তমানে বিজ্ঞানী ও গবেষকেরা জলবায়ু পরিবর্তনের জন্য মনুষ্য সৃষ্ট কারণকে মুখ্য বলে প্রকাশ করেছেন। মানুষের কারণ, কারণ কি? আমরা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যত শিল্পায়ন করতেছি, কার্বন ডাইঅক্সাইডের এমিশন বাড়তেছে, ক্লোরোফ্লোরোকার্বন এর মতো ক্ষতিকারক গ্যাসগুলা পরিবেশে এর প্রভাব বেড়ে যাচ্ছে, পরিমাণ বেড়ে যাচ্ছে, এরা দেখা যায় ওজোন স্তরে ক্ষয় করে ফেলে। তো এই কারণে গ্রিন হাউস যে এছাড়া কি ওজোন স্তর ক্ষয় বলেছি, ওজোন স্তর তারা কি করতেছে, তো যখন এই স্বাভাবিক ওজোন স্তরে যখন পৃথিবীটা একটা গ্রিন হাউসের মতো কাজ করে, তাপমাত্রা ভেদ করে চলে আসে, কিন্তু এখান থেকে বের হতে পারতেছে না। তো এই কারণে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে তো দেখা যাচ্ছে মানুষ যত শিল্পায়ন হচ্ছে, যত বেশি বিশ্বায়ন, গ্লোবালাইজেশন হচ্ছে, এর সাথে তাল মিলিয়ে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তাহলে মানুষ এখানে মেইন কুশীলব বা মেইন অ্যাঙ্করিং রোলটা কিন্তু হিউম্যানরাই কিন্তু আমরাই কিন্তু প্লে করছি, ঠিক আছে? তাহলে দেখেন এই উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডল এবং পৃথিবী ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বাড়তেছে। আপনার হচ্ছে আমাদের যে অ্যান্টার্কটিক মহাদেশ আছে সেখানে গ্লেশিয়ার্সগুলো কি হচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। এই ফলে সমুদ্রতে কি তার পানির পরিমাণ, জলাশয়গুলোতে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। এজন্য যে আমাদের নিম্নভূমিগুলো কিন্তু নিমজ্জিত হয়ে যাওয়ার আশঙ্কায় থাকতেছে। এই সময় কার্বন ডাইঅক্সাইড শতকরা 25%, নাইট্রাস অক্সাইড 19% এবং মিথেন বেড়েছে 100%। চিন্তা করা যায় এর ফলে বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি হয়েছে। তাহলে মানুষ সৃষ্ট কারণ সবারই আইডিয়া আছে। ওজোন স্তরের ক্ষয়, এর ফলে কি হয়, ওজোন স্তরে ক্ষয় হয়ে যাচ্ছে এই সিএফসি গ্যাসগুলোর কারণে, ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাসগুলোর কারণে, বা এই সিএফসি হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন যেটাকে আমরা বলি। তো ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে অতিবেগুনি রশ্মি কিন্তু কি হচ্ছে না, পৃথিবীতে চলে আসতেছে, তাই না? যে ওজোন স্তরটা আগে অতিবেগুনি রশ্মিটাকে কি করতো, শোষণ করতো। বৃক্ষ নিধন, বনভূমি উজাড় করার কারণে একই কাজ হচ্ছে। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে হচ্ছে। কৃষিতে আমরা অনেক বেশি রাসায়নিক ব্যবহার করছি, সার ব্যবহার করছি। যত বেশি মাত্রায় আমরা সার ব্যবহার করব, সেগুলো কিন্তু বৃষ্টির সাথে মিশে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে এগুলো আবার এমিট হয়ে কিন্তু আমাদের পরিবেশ দূষণ করতেছে। তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি? প্রথম কথা হচ্ছে আমাদের গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তনের ফলে দেখেন বলাই হয়েছে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে, এটা ফোরকাস্ট করেছে বিভিন্ন বৈশ্বিক গবেষণা সংস্থান। দেখেন গড় তাপমাত্রা বৃদ্ধি, যে বাংলাদেশের গড় তাপমাত্রা 14 বছরে মে মাসে 1 ডিগ্রি এবং নভেম্বর মাসে 2.5 ডিগ্রি বেড়ে গিয়েছে, চিন্তা করা যায়। এবং প্রতিনিয়ত আমরা কিন্তু এক্সট্রিম ওয়েদার ইভেন্টস দেখতেছি। এক্সট্রিম ওয়েদার ইভেন্টস মানে কি? এক্সট্রিম ওয়েদার ইভেন্টস মানে হচ্ছে চরম ভাবাপন্ন আবহাওয়া। এক্সট্রিম ওয়েদার ইভেন্টস কিন্তু আমরা যত দিন যাচ্ছে তত আমরা বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ আমাদের বৈশ্বিক গড় তাপমাত্রা ক্রমবর্ধমান। ঋতু পরিবর্তন উল্টাপাল্টা হয়ে গেছে। বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হলো জলবায়ু পরিবর্তনের কারণে এখন ঋতু দেখা যায় 3টা বোঝা যায়, গ্রীষ্ম, বর্ষা, শীত। কই শরৎ, কই হেমন্ত, এইসব কিন্তু এখন আমরা ফিল করতে পারি না, ঠিক আছে? ইনফ্যাক্ট তারপর দেখেন বৃষ্টিপাত হ্রাস পেয়ে গিয়েছে, হ্যাঁ, ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অব্যাহত বন্যা, কন্টিনিউয়াসলি আমরা কি দেখছি যে বন্যা সংঘটিত হচ্ছে। তারপর কি লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাত কমে যাওয়ায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এই পানিগুলো কি আমাদের কি যে লোকালয়ে প্রবেশ করে এলাকার কি লবণাক্ততা বৃদ্ধি করলে কিন্তু কি হয়, জমির উর্বরতা নষ্ট হয়। সকল ধরনের ফসল মানে কিন্তু লবণাক্ত ভূমিতে কিন্তু হতে পারে না, ঠিক আছে? লবণাক্ত জমিতে কিন্তু সকল ধরনের ফসল কখনো উৎপাদিত হয় না। এরপর সুপেয় পানির সংকট, মানে আপনার ড্রিঙ্কেবল ওয়াটারের ক্রাইসিস। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মিঠা পানির স্বল্পতার কারণে শীতকালে লোনা পানি উপকূল ছড়িয়ে আরো ভেতরে চলে আসে। স্বাদু পানির আধার, খাল, বিল এবং নদী নালায় লবণাক্ত পানি প্রবেশের ফলে মানুষের সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে। কৃষি উৎপাদনের জটিলতা, কারণ ঋতু যখন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, সকল ফসল তো অনেক সময় আছে একদম ক্যালেন্ডার মেনে চলে, তাহলে সেই জায়গাতে হ্যাম্পার হচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে খাদ্য শৃঙ্খল ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। অনেকে ম্যানগ্রোভ বন, হ্যাঁ, লবণাক্ততা সহ্য করতে না পেরে বিপন্ন হয়ে পড়ছে। এগুলো হচ্ছে আমাদের ক্ষতিকারক প্রভাবগুলা। এছাড়া বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হ্রাস, মরুকরণের ফলশ্রুতিতে মরুকরণ, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। যেমন 2007 সালে আমরা সিডর ফেস করেছি, 8 সালে নার্গিস, 9 হচ্ছে কি আইলা, 19 সালে ফণি, হ্যাঁ, তারপরে যে কয়েকদিন আগে হলো কি রেমাল, তারপর কি এই যে আমাদের হিমবাহ, হ্যাঁ, দেখেন সংক্রামক ব্যাধির বিস্তার হচ্ছে প্রচুর, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে নতুন নতুন রোগ সৃষ্টি হচ্ছে, হ্যাঁ। অর্থাৎ সামগ্রিকভাবে
যত ঝামেলা আছে তার সব কিছুরই মানে অসুবিধাভোগী হিসেবে কিন্তু আমরা কিন্তু তালিকার একদম শীর্ষ অবস্থান করতেছি। তাহলে মেজর ইম্প্যাক্টগুলো কি বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর প্রায় 40% এলাকার দরিদ্র অধিবাসীরা তাদের কিন্তু দুর্ভোগ বাড়বে, অর্থাৎ তারা কিন্তু শিকার হবে। হ্যাঁ, তারপর দেখেন পৃথিবীর এই যে দেখেন 20% অধিবাসী সরাসরি ভাগ্য বিপর্যয় দেখা দিবে, অর্থাৎ 20% মানে প্রতি 5 জনের 1 জন, আর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব পড়বে প্রতি 5 জনের 2 জনের। হ্যাঁ, এই জিনিসগুলো এবং প্রভাবগুলো তো আমরা মাত্র পড়লাম। তো এই প্রভাবগুলো কিন্তু শুধু বাংলাদেশ প্রেক্ষিত না, পুরো পৃথিবীতেই পড়বে। বাংলাদেশে যদি আমরা একটু বাড়তি অ্যাটেনশন দেই সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি বাংলাদেশের প্রেক্ষিতে কি হবে দেখেন, যে জাতিসংঘ তাদের সতর্কীকরণে বলেছে পরবর্তী 50 বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি 3 ফুট বৃদ্ধি পায় তাতে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে এবং প্রায় 17% ভূমি পানির নিচে চলে যাবে। ইটস হিউজ। আনুমানিক 3 কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তু বা ক্লাইমেট রিফিউজিতে পরিণত হবে। ক্লাইমেট রিফিউজিতে পরিণত হবে প্রায় 3 কোটি মানুষ। তাহলে এখন থেকে আমাদের সাস্টেনেবল কি স্টেপসগুলো নিতে হবে, কিভাবে এই দুর্যোগগুলোকে আমরা প্রতিরোধ করব সেই সংক্রান্ত। এডিবি কি বলেছে দেখেন, 2050 সালের মধ্যে 100 কোটি মানুষ। জাতিসংঘ আরো কি বলেছে, ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি, তারা কি বলেছে, তারা বলেছে 2030 সালের মধ্যে নদীর প্রবাহ নাটকীয়ভাবে কমে যাবে, 50 সালের মধ্যে প্রায় 100 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, এডিবি ফোরকাস্ট করেছে বৈশ্বিক উষ্ণায়নের ফলে দেখেন দক্ষিণ এশিয়ার 150 কোটির বেশি মানুষ পানীয় খাদ্য ঝুঁকিতে পড়বে, এটাকে বলছে এডিবি। তারপর ভবিষ্যৎবাণী করা হচ্ছে বৈশ্বিক চাষাবাদ অর্থাৎ খাদ্যের উৎপাদন 20 থেকে 40% কমে যেতে পারে। সব সাইন কিন্তু অ্যালার্মিং। ঠিক আছে, এমআইটি কি বলেছে, এমআইটির অর্থনীতিবিদেরা বলেছে বৈশ্বিক উষ্ণায়নের ফলে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যকার ব্যবধান আরো বেড়ে যাবে, ধনী দেশ আরো বেশি ধনী থাকবে, গরিবের আরো গরিব হবে। 2009 সালে বিশ্বব্যাংক 5টা ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করে দিয়েছিল। তার মধ্যে কি প্রথমত হচ্ছে মরুকরণ, খুব গুরুত্বপূর্ণ, বন্যা, মরুকরণ, বন্যা, ঝড়, সি লেভেল রাইজ বা সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে আনসার্টেনিটি বা অনিশ্চয়তা। এবং সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু তালিকার শীর্ষে অবস্থান করতেছে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে 2009 সালে বিশ্ব জলবায়ু 193টি দেশ তারা কোপেনহেগেনে অঙ্গীকারনামা দিয়েছে। তারা বলছে যে তারা কি করবে, 2010-12 সালের জন্য $3,000 কোটি খসড়া, এই তহবিলগুলো তারা এখনো দিচ্ছে না। রাজনৈতিক সমঝোতা জরুরি, কারণ বৈশ্বব্যাপী রাজনৈতিক টানাপোড়েন যত বেশি থাকবে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দিক থেকে তত বেশি পিছিয়ে যাবে। ওকে, বর্তমান সময়ের বহুল আলোচিত ইস্যুর মধ্যে কি আছে আমাদের, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন মানে কি পড়েছি আমরা, প্রাকৃতিক একটা সামারি করেছি আর কি, যা যা পড়লাম। তাহলে জলবায়ু উষ্ণতা বৃদ্ধিকারী গ্যাসগুলোর মধ্যে কে কিরকম দায়ী, কার্বন ডাইঅক্সাইড 49%, জলীয় বাষ্প 13%, মিথেন 18%, নাইট্রাস অক্সাইড হচ্ছে 6%, সিএফসি গুলো 14%। হ্যাঁ, গ্রিন হাউসের ফলে নিম্নভূমি তলিয়ে যাবে। আমি যেহেতু বিস্তারিত আলোচনা ওখানে করে ফেলেছি, এই নোটসগুলো এখানে আপাতত প্রয়োজন নাই, আমরা আসেন প্রশ্ন সলিউশনে চলে যাই। তাহলে গ্রিন হাউস গ্যাস ইফেক্টে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে, আমাদের নিম্নভূমি নিমজ্জিত হবে, প্রায় 17% আমাদের জলভূমি নিমজ্জিত হয়ে যাবে, 3 কোটি ক্লাইমেট রিফিউজি তৈরি হয়ে যেতে পারে। জীবাশ্ম জ্বালানি, এটাকে ইংরেজিতে বলা হয় ফসিল ফুয়েল, ফসিল ফুয়েল। তাহলে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলের যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড। গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বুঝি, তাপ আটকে পড়ে তাপমাত্রা বৃদ্ধি পায়, এটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস প্রতিক্রিয়া এই দেশের জন্য সবচেয়ে ভয়াবহ কারণ কি, সমুদ্র তলের উচ্চতা বেড়ে যাবে। এই জন্য পিএসসি পরীক্ষায় আসছে গ্যাস রেসপন্সিবল ফর গ্রিন হাউস, কার্বন ডাইঅক্সাইড, নিচের গ্রুপের সবগুলো নই কোনগুলা কার্বন মানে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, পানি, মিথেন, এরা প্রত্যেকেই কিন্তু কি, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, পানি বলতে জলীয় বাষ্পের কথা বলছে আর কি। বাংলাদেশের সবচেয়ে দূষিত বায়ু শহর হচ্ছে নারায়ণগঞ্জ। কোন দেশের জলবায়ু পরিবর্তন অবদানের স্বীকৃতি স্বরূপ চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাবে ভূষিত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি লিডারশিপে কিন্তু এই জিনিসটা সংগঠিত হয়েছে। ঠিক আছে, এখন আমরা হোয়াট উইল ডু, আমরা লাস্ট সেগমেন্টে গিয়ে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, আমরা যে কাজগুলো পড়বো, আমরা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলো দেখব এবং এই দুর্যোগগুলোর সাথে সংশ্লিষ্ট যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আমাদের লাস্ট সেগমেন্টে দেখে আমরা এই জলবায়ু এবং হচ্ছে ভূগোল পরিবেশ এবং জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থাপনা অংশের আমাদের সামরিক প্রস্তুতিটা সম্পন্ন করব। দেখা হচ্ছে পরবর্তী সেগমেন্টে।